নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা প্রত্যেকে শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে কি বললেন। অঙ্গ কলিঙ্গের পর এবার বঙ্গ জয় বিজেপির। প্রশ্ন ছিল পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। বাংলার জনতা রায় দিল পরিবর্তন। 15 বছরের তৃণমূল জমানার অবসান। এই প্রথম বাংলায় পদ্মের শাসন। 1977 সালের পর দিল্লি এবং বাংলায় একই দলের সরকার। 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায় নরেন্দ্র মোদী, অমিত শাহের দল। বাংলার প্রায় সব প্রান্তে জিতলেন পদ্মের প্রার্থীরা, হারলেন তৃণমূলের একাধিক হেভিওয়েট মন্ত্রী। কোন অঙ্কে বাংলায় বিজেপির এমন বিপুল সাফল্য? প্রকৃত ফ্যাক্টর কি? এসআইআর নাকি ধর্ম, দুর্নীতি নাকি সরকার বিরোধিতা? কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমার সঙ্গে যারা আছেন প্রথমেই আলাপ করিয়ে দিই। একদম বাঁদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে কৃষাণু মিত্র। কৃষাণু, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে অজিতেশ পাণ্ডে। অজিতেশ, আপনাকেও স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষে সায়ন্তন বসু। সায়ন্তন, আপনাকে স্বাগত। রয়েছেন শিবাজি প্রথম বসু, বিশ্লেষক, এবং রয়েছেন দেবাশিস সরকার, সিপিআইএম এর পক্ষে। অনুষ্ঠান শুরুর আগে একটা কথা পরিষ্কার বলে নেওয়া ভালো, আমাদের যে এক্সিট পোল ছিল সেই এক্সিট পোল সম্পূর্ণভাবে মেলেনি এবং বাংলার জনতা সমস্ত এক্সিট পোলকে নস্যাৎ করে দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে, যে রায় আমাদের কল্পনার বাইরে ছিল। আমাদের যে এক্সিট পোল তার সাথে কোনো সম্পর্ক ছিল না। হ্যাঁ, বাংলার মানুষের মন বুঝতে আমরাও ভুল করেছিলাম। আমি প্রথমেই আসবো সায়ন্তনের কাছে। সায়ন্তন, কি ফ্যাক্টর, কি ফ্যাক্টরে তোমরা আজকে এই রকম একটা অসাধারণ রেজাল্ট করতে পারলে? আমি যেটা বিশ্বদা এর আগেও এখানে বলেছি যে পশ্চিমবঙ্গের মানুষ বীতশ্রদ্ধ। আমার ধারণা ছিল যে বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি, পাথর চুরি, চিটফান্ডের টাকাতে সর্বশান্ত হয়েছেন এই মানুষগুলো আর কোনো অপশান খুঁজে পাচ্ছিলেন না। পশ্চিমবঙ্গে এমন কোনো বাড়ি পাবেন না যে বাড়ির ঘরের ছেলে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যায় না। হয় গুজরাটে যাচ্ছে জন খাটতে, নয়তো হরিয়ানায় গুড়গাঁওতে কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাজ করছে, নয়তো মহারাষ্ট্রে যাচ্ছে অন্য কোনো কাজ করতে, কিংবা উত্তরপ্রদেশে যাচ্ছে রাজমিস্ত্রির কাজ করতে। এইটা প্রায় ঘরে ঘরে হয়ে গেছিল। তার জন্য এটা খুব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছিল বলে আমার মনে হয়। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তৃণমূল কংগ্রেস এখানে যেভাবে বাংলাদেশি মুসলমানদের ডেকে ডুকে নিয়ে এসে আধার কার্ড বানিয়ে দিচ্ছিল, রেশন কার্ড করে দিচ্ছিল, ভোটার লিস্টের নাম তুলে দিচ্ছিল, বিভিন্ন জঙ্গি সংগঠনকে তাদের আশ্রয়স্থান তৈরি করছিল, খাগড়াগড়ের ঘটনা থেকে সাম্প্রতিককালের একাধিক ঘটনা তার প্রমাণ নিদর্শন, মুর্শিদাবাদ যেভাবে টেরোরিস্টদের হাবে পরিণত হয়েছিল, মোথাবাড়ির ঘটনা, এগুলো মানুষ ভালো চোখে নেননি। বিজেপি শাসিত রাজ্যে কি আছে, অন্তত এই টেরোরিস্ট বা বাংলাদেশি ও মুসলমান অনুপ্রবেশকারী এদের দৌরাত্ম্যটা নেই। গত 12 বছর কেন্দ্র সরকার বা বিভিন্ন যে বিজেপি শাসিত রাজ্য সরকার রয়েছে তার বিরুদ্ধে কোনো জোরালো দুর্নীতির প্রমাণ নেই। এমনকি যখন ডক্টর মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখনও বিজেপি সরকারের কোনো মন্ত্রীকে চাল চুরির দায়ে জেলে যেতে হয়নি, কোনো বিজেপি সরকারের মন্ত্রীকে কয়লা চুরির দায়ে বা শিক্ষকের চাকরি বিক্রি করার জন্য জেলে যেতে হয়নি। এগুলো কিন্তু মানুষ বিজেপির এই অভিযোগগুলোকে মান্যতা দিয়েছেন, গ্রহণ করেছেন। এবং বিজেপি যে কিছু করতে চায়, দেশের প্রধানমন্ত্রী যে পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে চায়, এককালে দিল্লি, এককালে বম্বে এবং কলকাতার নাম একই সঙ্গে উচ্চারিত হতো, আজকাল মানে বহু বছর ধরেই হয় না। আবার যে আমরা তাদের হৃত গৌরব ফিরিয়ে আনতে চাই, অ্যাম্বাসেডার গাড়ি তৈরির কারখানা হিন্দ মোটর বন্ধ হয়ে গেল, আবার ব্রিটানিয়া বিস্কুটের কারখানাও বন্ধ হয়ে গেল, ডানলপের কারখানাও বন্ধ হয়ে গেল। এই যে একের পর এক কারখানা বন্ধ, শুধু তৃণমূলের আমলে না, বামেদের আমল থেকে শুরু হয়েছে। এই কালচারটা পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছেন, এবার এটার পরিবর্তন হোক। সেই কারণেই পুরো এটা আমার মনে হচ্ছিল, সে আগেও বলেছে, এবং অভিনুমানটা বেশি পরিমাণে সঠিক হয়েছে। কৃষাণু, বিজেপি এমন জেলায় এমন অনেক আসনে জিতেছে যেখানে তাদের কোনো সংগঠন নেই এবং মানুষ ভোট দিয়েছেন। এর কারণ কতটা বিজেপিকে চাওয়া আর কতটা
তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ, তোমাদের বিরুদ্ধে ক্ষোভ? দেখো বিশ্বদা, প্রথম কথা হচ্ছে এরকম একটা অপ্রত্যাশিত ফলের তো কোনো একটা কারণ হতে পারে না। এটা আমার মনে হয় মাল্টিপল কারণ আছে, এবং একাধিক কারণ বিজেপির পক্ষে ক্লিক করেছে এবং একাধিক কারণ আমাদের জন্য সেটা ক্লিক করেনি। এবং যেরকম আছে সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেলিয়ার হ্যাজ নান। তো এখন জয়ী পক্ষ যা যা বলবে সেটাকেই শুনতে হবে, আর এটাই পরম্পরা। হ্যাঁ, অন্তত কিছুটা দিন তো হানিমুন পিরিয়ড থাকে যে কোনো সরকার বা যে কোনো নতুন দলের। তো সেই ক্ষেত্রে তারা যা বলবে, কিন্তু ডেলিভারি দেখবো। আমি একটু আগে শুনলাম যে নাকি অনুপ্রবেশ এবং মুসলমান বাংলাদেশি মুসলমান আনা। এইবার তৃতীয়বার আসামে বিজেপি সরকার হচ্ছে, এইবার ওখানে যে ক্যাম্পেইন ছিল বিজেপি, সেখানেও অনুপ্রবেশ বন্ধ করব এটাও ছিল। এবং ভারত সরকারের যদি স্বাধীনতা উত্তর এত বিভিন্ন সরকার 12 বছরের বিজেপি সরকারের যদি খতিয়ান দেখি, সবথেকে বেশি যদি কোনো জেলার জনসংখ্যার বিন্যাস পরিবর্তন হয়েছে, ডেমোগ্রাফি পাল্টেছে বাংলাদেশি অনুপ্রবেশের জন্যে, সেটা দুটো জেলার নাম হচ্ছে চিরাং এবং ধুবড়ি, দুটোই আসাম। তো সেখানে বিজেপির 12 বছর কেন্দ্র সরকার এবং থার্ড টার্মে এই 10 বছর ধরে সেখানে রাজ্য তো বিজেপি সরকার কি করেছে আমি জানি না। অজিতেশ পান্ডে, কংগ্রেস, আমার ধারণা ছিল কংগ্রেস এবারের ভোটে একটা কিছু ভালো ফল করবে, অন্তত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বিভিন্ন জায়গায়। কিন্তু কোথায় কংগ্রেস, মানুষ তো কংগ্রেসকে ভোট দিল না, এমনকি মাইনরিটিরাও ভোট দিল না। না দেখুন, এটা আমাদেরও আশা ছিল। আর মালদা মুর্শিদাবাদে আমরা কিন্তু দুটো সিট জিতেও গেছি, আর অনেক সিটে আমরা কিন্তু সেকেন্ড পজিশনে আছি। এবার যেই ল্যান্ডস্লাইড ম্যান্ডেট এসছে, এটাই বোঝা যায় যে বাংলার মানুষ ভোট দিয়েছে তৃণমূলকে সরানোর জন্য। এবার তৃণমূলকে সরানোর জন্য যেই ব্যক্তিটাকে, যেই শক্তিটাকে সামনে পেয়েছে, কি ওকে ভোট দিলে হয়তো টিএমসি গভর্নমেন্টকে সরানো যেতে পারে, সেই হিসেবে কিন্তু ভোটটা পড়েছে। এই দিকে তৃতীয় বিকল্প হিসেবে কিন্তু মানুষ কাউকেই দেখেনি, সিপিএমকেও দেখেনি। কেন আপনি দেখুন, সিপিএমও কোথাও জিততে পারেনি, একটা সিটে এগিয়ে আছে এখনও, সেটাও বেরোয়নি। কংগ্রেসকেও সেভাবে নাইনি। তো সেইখানে এই বাইনারি পলিটিক্সটা এমন তৈরি হয়েছিল, যেটা আমরা অনেক আগে থেকেই বলছিলাম কি পশ্চিমবঙ্গে একটা বাইনারি তৈরি হয়েছে, যে এই দিক না এই দিক, তৃতীয় কোনো দিক ছিল না। কংগ্রেস নিজেকে তৃতীয় বিকল্প হিসেবে 294 সিটসে আমরা কন্টেস্ট করলাম, আমরা তৃতীয় বিকল্প হিসেবে আসতে চেয়েছিলাম। কিন্তু বাংলার মানুষ দেখেছে যে এখন তৃণমূলকে সরাতে গেলে কংগ্রেস শূন্যতে আছে, 0 থেকে 148 জার্নিটা অনেকটা লম্বা। মানুষ মনে করেছে যে তৃণমূলকে সরাতে গেলে বিজেপিকেই ভোট দিতে হবে, সেই কারণে বিজেপিকে ভোট। নিশ্চয়ই এটা ভয়ের ভোট হয়েছে, এটা কোনো ভালোবাসার ভোট নেই। আমি শিবাজিদার কাছে আসবো। শিবাজিদা, 1977, 2011, 2026 তিনটি বাংলায় পরিবর্তনের বছর। প্রতিটা পরিবর্তনের একটা করে ফ্যাক্টর থাকে। 26-এর পরিবর্তনের ফ্যাক্টর কি? 26-এর কতটা এসআইআর, কতটা ধর্ম, কতটা প্রতিষ্ঠান বিরোধিতা, মাল্টিপল ফ্যাক্টরস। কিন্তু সবচেয়ে যেটা আমরা অনেকেই বুঝতে ব্যর্থ হয়েছি, সেই জায়গাটায় যেটা আন্ডার কারেন্টস ছিল, এই আন্ডার কারেন্ট দুটো ছিল। এক আন্ডার কারেন্ট ছিল যেটা হচ্ছে যে একটা অ্যান্টি ইনকামবেন্সি, সেই জায়গাটা একটা অনেক দিন ধরে সেটা জমতে জমতে একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল। আরেকটা বড় জায়গা যেটা ছিল যে এসআইআর যেটা হলো, যেটাকে ন্যারেটিভ করার চেষ্টা হয়েছিল, সেই ন্যারেটিভটা উল্টোভাবে খেলা হলো। অর্থাৎ কিনা এসআইআর এমনভাবেই হয়েছিল যাতে করে আজকে এই একটা পর্যায়ে এই রকম ধরনের ভোট হলো, 27 লক্ষ নাম সেখানে ঢুকলো না। কিন্তু আমি সেটার জন্য বিজেপির আজকের জয়কে কখনো ছোট বলবো না, ছোট করব না। একটা কথা বিজেপির এই জয় কিন্তু এখানে কিন্তু একটা আইডিওলজিরও জয়। এই জায়গাটা বাংলা এতদিন ধরে একটা আইডিওলজিক্যাল নানাভাবে রেজিম চেঞ্জ হয়েছে, কিন্তু মূলত কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএমের মধ্যেও ভারত সম্পর্কে, বাংলা সম্পর্কে যে আইডিয়াটা রয়েছে, এক ধরনের সেকুলার পলিটিক্সের জায়গা যেটাকে বলা হয়, অনেকে বলতে পারেন সেটা তুষ্টিকরণের যে জায়গা, অর্থাৎ কিনা বেশি করে কাউকে তুষ্ট করা হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়কে, তার যে উল্টো ন্যারেটিভটা বিজেপি অনেক দিন ধরেই বলার চেষ্টা করছিল, আজকে কিন্তু সেটাও গ্রাউন্ডেড হলো। সুতরাং এটা খালি রেজিম চেঞ্জ হলো তা নয়, একটা মতাদর্শ বা দেখার চোখ, যেটা একটু আগে নরেন্দ্র মোদী বললেন যে একটা ওয়ার্ল্ড ভিউ, যেটা দেখার চোখ, ওয়েলটন শাং, সেটাও বদলালো।
এই জায়গাটা বদলালে মানুষের যেটা হয়, চিন্তাধারা যদি বদলায় তাহলে কিন্তু সেই বদলটা অনেক দূর যায়। আমি জানি না এটা কেবলমাত্র অ্যান্টি ইনকামবেন্সিতেই ছিল নাকি সেই দিকে, অর্থাৎ হিন্দুত্ব, যার কথা আমাদের এখানে একজন কলিগ বারবার করে বলতেন, নীলাদ্রিদার কথা মনে পড়ছে, বারবার বলছেন, নীলাদ্রিদা আমার শোতে নেই, কিন্তু নীলাদ্রিদা বরাবর বলেছেন যে এটা হিন্দুত্বের ভোট হচ্ছে। যদি হিন্দুত্বের ভোট হয় তাহলে এটা 200-র ওপরে, 200 বা তার একটু ওপরেই যাবে বিজেপি। আর যদি এটা এসআইআর এর বিরুদ্ধে ভোট হয়, এত ভোট যেটা বাড়তি ভোট, সেটা তাহলে তৃণমূল 220-র ওপরে যাবে। আমি এই কিছুটা নিয়ে সায়ন্তনের কাছে আসবো, তার আগে আমি দেবাশিসদার কাছে যাবো। দেবাশিসদা, প্রচারের ময়দানে সিপিআইএমকে যেভাবে দেখা গিয়েছিল, ভোট মেশিনে কিন্তু ততটা ছাপ ফেলতে পারেনি। প্রথমেই ভাতৃপ্রতিম সায়ন্তনকে অভিনন্দন জানাচ্ছি। তুমি আজকে ভীষণ খুশি সঙ্গতভাবেই, এবং আমাদের আগামী দিনের যে ইডিওলজিক্যাল জায়গা থেকে যে বিতর্ক, বাস্তব জমিতে দাঁড়িয়ে যে রাজনৈতিক চর্চা, সব কিছু থাকবে। কিন্তু আজকে হচ্ছে ওদের ভীষণ আনন্দের দিন। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে এটা আমাদের মানতে হবে যে রেকর্ড সংখ্যক মানুষ ভোটে পার্টিসিপেট করেছে, এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এমনভাবে ছিল যেখানে কোনো রকম খুন, গুলি, বোমা, রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেনি। সেই রায় যেটা উঠে এসছে, সেই রায় হচ্ছে একদম গণতান্ত্রিক প্রক্রিয়ার রায়। তাকে আমরা সবাই মাথা পেতে নেব, এর মধ্যে কোনো বিতর্ক করব না। কিন্তু এরকম কিন্তু দুটো পর্যায়ে নির্বাচন পশ্চিমবঙ্গে হয়ে যাওয়ার পর বাস্তব হচ্ছে বিষয়, তুমি শুরুতে বলেছো, তোমার কথা কিন্তু এটা শুধু তোমার কথা নয়, সারা ভারতবর্ষের তাবৎ তাবৎ সংস্থা মুখ বন্ধ করে বসেছিল এক্সিট পোল ধরে, কেউ কোনো জায়গায় কথা বলতে পারছিল না। তার মানে এমন একটা পরিস্থিতি ছিল যে পরিস্থিতিটাকে কিন্তু কেউ নির্দিষ্টভাবে এই আজকের সন্ধ্যায় যে চেহারাটা এনে দাঁড় করিয়েছে, এটা বোঝবার ক্ষমতা কারুর ছিল না। তার মানে পশ্চিমবঙ্গে স্বতঃস্ফূর্তভাবে, সায়ন্তন আমার সাথে একমত হবে, পশ্চিমবঙ্গে স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সংগঠন আছে কিনা, বিজেপি হিন্দুত্ববাদের কথা বলছে কিনা, এসবের মধ্যে জিনিসটা আটকে ছিল না, তাহলে এই ফলাফল হতো না, তাহলে 200-র ওপরে আসনটা চলে যেত না। তৃণমূল কংগ্রেসের শাসনকাল 15 বছরে তীব্র ঘৃণা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে কাজ করেছে। কে তৈরি করেছে? তৃণমূল কংগ্রেসের শাসনকাল। কি দিয়ে তৈরি করেছে? একটা শাসনকাল তাকে চিহ্নিত করা হবে সম্পূর্ণভাবে দুর্নীতি এবং দুর্নীতি দিয়ে, অপশাসন, ঔদ্ধত্য। আজকে ওর বিস্তারিত আলোচনায় যাব না, 15 বছর ধরে চলা। এখানে একটা শুধু কথা বলি, ফলে তীব্রভাবে প্রতিষ্ঠান বিরোধী জায়গা ছিল। মানুষ খুঁজছিল এমন একটা রাজনৈতিক দলকে যাকে সমর্থন করলে এই যে একটা অশুভ শাসনকাল চলছে, একে পাল্টানো যায়। মানুষ এর মধ্যে কিন্তু শিবাজিদা বললো যে হ্যাঁ, এক নিশ্চিত 6টা 7টা 8টা ভিন্ন ভিন্ন মাত্রা ছিল, মূল কারণ কাজ করেছে এর একটা পরিবর্তন, ম্যান্ডেট সেখান থেকে এসছে। সায়ন্তন, এই জায়গা থেকে শিবাজিদা একটা কথা বললেন, দেবাশিসদা একটা কথা বললেন। এই জায়গা থেকে একটাই প্রশ্ন তোমাকে করতে চাই যে ধর্ম কতটা ফ্যাক্টর হয়েছে এবারের ভোটে, বাংলাদেশ ইস্যু কতটা ফ্যাক্টর হয়েছে এবারের ভোটে, শামশেরগঞ্জ ইস্যু কতটা ফ্যাক্টর হয়েছে এবারের ভোটে? দেবাশিসদাকে ধন্যবাদ জানাবো। আমার মনে আছে একটা সময় ছিল, একে বলে গণতন্ত্র, 2008-9 যখন আমি দেবাশিসদার চ্যানেলে আসতাম, আপনিও থাকতেন আমাদের সাথে, অত একদম একদম আমরা দীর্ঘ প্রায় 15-16 বছর ধরে এই আলোচনা করছি, এবং আমাদের একজন কলিগ দেবাশিস ভট্টাচার্য তিনি মারা গেছেন ক্যান্সারে। আমরা প্রতিবারই বিশ্লেষণ করেছি, আজকের থেকে নয়, 2009, 2011, 2014, 2016, 2019, 2021 দেবাশিসদা মারা গেছেন। দেবাশিসদা আমাদের সঙ্গে সবসময় থাকতেন। হ্যাঁ, 2008-9 তখন আমরা একটা সিট পাবো কিনা তা নিয়ে আলোচনা হতো। একদম। আর দেবাশিসদার দল 200-র ওপর, 230, 235। একদম। একে বলে গণতন্ত্র। চক্রটা বোধহয় সম্পূর্ণ হলো। আর একটা চক্র, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকেই শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘের প্রতিষ্ঠা করতে গেছিলেন। সেই জনসংঘের যে চক্র, সেটাও আজকে সম্পূর্ণ হলো ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সরকার প্রথমবার হওয়ার মাধ্যমে। যেটা শিবাজিদা বিষয়টা বলেছেন যে আইডিওলজিক্যাল জয়, হ্যাঁ, বিজেপির যেটা সব থেকে বড় জয় আজকে হয়েছে 80 সাল থেকে এই 2026 সাল, সেটা হচ্ছে বিজেপির আইডিওলজিক্যাল জয় হয়েছে। এত বড় মানে শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্য, যিনি বিজেপির প্রতিষ্ঠাতা, তার রাজ্যে বিজেপি 6%-এর দল ছিল,
আজ থেকে 4% ছিল 4% ছিল, 4% ছিল। মোটামুটি 4 থেকে 6%-এর দল ছিল। ইভেন 2016 সালে পর্যন্ত, মানে 10 জনসংখ্যার বছরের সময় আরো কম ছিল বিশ্ব, আরো অনেক কম ছিল। না ঠিকই, 2016-এর উত্থান 3, তারপর 77, তারপর 200-র উপরে। না, তার আগে আমরা ওই শ্রমিক ভট্টাচার্য একবার বিধায়ক হয়েছিলেন, সেটা আর তৃণমূল- বাদল ভট্টাচার্য একবার বিধায়ক হয়েছিলেন। বাদল ভট্টাচার্য বিধায়ক হয়েছিল অশোকনগর কেন্দ্র থেকে, সেটা তৃণমূলের সঙ্গে জোট ছিল সেই সময় বিজেপি, এবং বাই ইলেকশন ছিল। বাই ইলেকশন ছিল। কাজেই অবশ্যই এটা আইডিওলজিক্যাল জয়, শিবাজিদ একদম ঠিক বলেছেন। আর যেটা আপনি প্রশ্ন করলেন যে ধর্মের ভিত্তিতে কিনা, দেখুন ধর্মীয় তুষ্টিকরণ ইস্যু তো ছিল, ফোনটাই হচ্ছে প্লিজ। হ্যাঁ, ধর্মীয় তুষ্টিকরণ ইস্যু তো ছিল। যেভাবে বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য নানা রকমের ব্যবস্থা রাজ্য সরকার করেছেন, আর আমরা বারবার যেটা বলেছি যে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে তারা কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বিশ্বদা বলছি, আমাদের সল্টলেক নিউ টাউনের পাশ দিয়ে যে খাল দুটো যায়, একটার নাম কেষ্টপুর খাল, একটার নাম বাগজোলা খাল, সেই খালগুলো বন্ধ করে দিয়েছে শুধু বাংলাদেশি মুসলমানদের ওখানে আশ্রয় দেওয়ার জন্য, জায়গা করে দেওয়ার জন্য। যেদিন রেজাল্ট বেরোচ্ছে, আপনারা টিভি ক্যামেরাম্যান পাঠিয়ে দেখে নিন, তার কয়েকদিন আগে সেই বাংলাদেশি মুসলমানদের পরিবার ফেরত চলে গেছে। আর আমাকে কালকে একজন বললো এরা সব তল্পা ঘটাচ্ছে, কালকে যদি দেখে বিজেপি জিতবে এরা দুপুরের মধ্যে ঘর ছেড়ে চলে যাবে, আর যদি দেখে তৃণমূল জিতবে তাহলে সবাইকে ফেরত নিয়ে চলে আসবে। এই পর্যায়ে গেছিল পশ্চিমবঙ্গের তুষ্টিকরণ। এটা মানুষ পর্যবেক্ষণ করেছেন, এটা মানুষ দেখেছেন, তার জন্য আতঙ্কিত হয়েছেন। আর সেই কারণে ওই যেটা আমাদের বক্তব্য ছিল, ভয় নয় ভরসা আনুন, আমরা জিতেছি। এটাকে যদি আপনি বলেন ধর্মের কারণে, ভাব বলতেই পারেন। একদম। কৃষাণু হিন্দু প্রধান আসন, পরিষ্কার দেখা যাচ্ছে যে মুসলমান ভোট ভাগ হয়ে গেছে। বহু ক্ষেত্রে কংগ্রেস পেয়েছে, মালদা, মুর্শিদাবাদে, দিনাজপুরে, এমনকি হুমায়ুন কবিরের মতো ছোট্ট পার্টি নিজে তৈরি করেছেন, তিনি 2 আসনে জিতে গেছেন। তিনি বহু আসনে ভোট কেটেছেন, আইএসএফ বহু আসনে ভোট কেটে দিয়েছে, লেফট ভোট পেয়েছে, মুসলমান ভোট কমপ্লিটলি ফ্র্যাকচার হয়েছে, অর্থাৎ বিভক্ত হয়েছে। হিন্দু প্রধান আসন, যেখানে মুসলমান ভোটের সংখ্যা 30% কম, এমন আসনের সংখ্যা পশ্চিমবঙ্গে 182খানা। এই 182টি আসনের মধ্যে বিজেপি জিতেছে এখনো পর্যন্ত 162টিতে, তৃণমূল পেয়েছে শুধুমাত্র 20। দেখো, প্রথম কথা আমি তো আগেই বললাম যে এর অনেক কিছু বেরোবে, অনেক মাল্টিপল ফ্যাক্টরস বেরোবে, তার মানে কারণের মধ্যে আবার অনেকগুলো লেয়ার, সাব লেয়ার্স, এগুলো বেরোবে। আমি যদি দেখো, ভারতবর্ষে মুসলমান জনসংখ্যার নিরিখে সবথেকে বেশি মুসলমান সংখ্যাগরিষ্ঠতা বা পার্সেন্টেজ ওয়াইজ সবথেকে বেশি পপুলেশন হচ্ছে কাশ্মীরে। বিজেপি সেখানে সরকার চালিয়েছে, রাজ্য সরকার চালিয়েছে বিজেপি সেখানে। কাশ্মীরের পর সবথেকে বেশি শতাংশের নিরিখে মুসলমান জনসংখ্যা হচ্ছে আসামে, প্রায় 35%। সেখানে বিজেপি তৃতীয়বার সরকার চালিয়েছে। তো মুসলমানদের দেখিয়ে শুধুমাত্র বাংলা 3য় স্থানে পড়ে যদি মুসলমানের মানে পার্সেন্টেজ দেখি, পপুলেশন। তো সেখানে এই ফ্যাক্টরসগুলো যেটা আসামে কাজ করেছে, যেটা কাশ্মীরে কাজ করেছে, এমনকি উত্তরপ্রদেশ, বিহারের মুসলিম বহুল এলাকাগুলোতে কাজ করেছে, সেটা পশ্চিমবাংলাতেও আজ নয় কাল যে ক্লিক করেছে, সেটা আজ নয় কাল হয়তো ডেমোক্রেটিক্যালি হওয়ার ছিল। তো এটা নিয়ে বললাম, তো এটার অনেক বিশ্লেষণ বেরোবে। বিশ্লেষণের প্রয়োজন আছে, আসবো বিশ্লেষকদের কাছে। দেবাশিসদের কাছে যাবো। দেবাশিস দা, যে আলোচনাটা করছিলাম আমরা, আপনি তো শুধুমাত্র সিপিআইএমের সমর্থক বা নেতা নন, আপনি একজন বিশ্লেষকও বটে। আপনি বহুদিন ধরেই রাজনৈতিক বিশ্লেষণ কাজ করেছেন, আমরা একসঙ্গে বহু বছর ধরে কাজ করছি। এই যে আমরা ফ্যাক্টরগুলো আলোচনা করছি, কয়েকগুলো ফ্যাক্টর আছে। আপনি দুর্নীতির কথা বললেন, প্রতিষ্ঠান বিরোধিতার কথা বললেন, সব ঠিক আছে। কোথাও কি মাইনরিটি ভোট, 30% বেশি মুসলিম আছে 112টি আসনে পশ্চিমবঙ্গে। এই 112টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে 73টি, বিজেপি পেয়েছে 32টি। এবং একটা জিনিস দেখা যাচ্ছে, হিন্দু প্রধান সিট যেখানে তৃণমূল প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। মাইনরিটি ভোট কি ভাগ হয়ে যাওয়া এবং হিন্দু ভোটকে কনসোলিডেট হওয়া, এটা কি বড় ফ্যাক্টর? এই প্রথম বিশ্ব কোনো নির্বাচনের ফলাফল বেরোনোর পর আমাদের রাজ্যে আমরা আলোচনা করতে গিয়ে কিছুতেই ধর্মকে বাদ দিয়ে বিশ্লেষণ করে আলোচনা করতে পারছি। ধর্ম বিরাট বড় ফ্যাক্টর, অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে এই পরিচিতি সত্তা ধরে যখন তোমার নির্দিষ্ট প্রশ্নের উত্তর করছি, তখন এটা বলবো, 2টো ঘটনা ঘটেছে। এক, স্বাভাবিকভাবে সবাই আমরা বুঝতে পারছি যে হিন্দু ভোট
তীব্রভাবে কনভার্জ করেছে। কিন্তু মুসলিম ভোট সম্পর্কে আমরা গত কয়েকদিন যেভাবে শুধু এইটুকু বুঝে আসছিলাম, আর কাল পরশু সমস্ত রেজাল্ট আসলে আরও পরিষ্কার বোঝা যাবে যে মুসলিম ভোট ফ্র্যাকচার হয়েছে, এটার মধ্যেও কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস আরও দেখবার রয়েছে, পুরো তথ্য আসলে বোঝা যাবে, কারণ আসনগুলো যেভাবে জিতেছে তাতে শুধু এইটুকু কথা বললে কিন্তু হবে না। মুসলিম ভোটের মধ্যে একটা অংশ বিজেপিকেও সমর্থন করেছে। তা না হলে আমরা যদি উত্তরবঙ্গের 4টে নির্দিষ্ট জেলা জুড়ে যদি আমরা আলোচনা করি, মুর্শিদাবাদ, মালদা, 2টো দিনাজপুর, তাহলে যে ধরনের বিশ্লেষণ চর্চা চলছিল, যেরকম ফলাফল হওয়ার কথা ছিল, ফলাফলটা কিন্তু সেরকম হয়নি একদম এই পয়েন্ট। এবং এই জায়গায় কিন্তু বিজেপির কাছেও মুসলমান ভোটারদের, মানুষজনের একটা সমর্থন গিয়েছে। মুসলমান ভোট, একটা সেকশন মুসলমান ভোট বিজেপির পক্ষে গিয়েছে বাংলায়। এর আগে বিহারে গিয়েছিল বলে আমরা জানতাম, অন্যান্য স্টেটেও গিয়েছে, বাংলায় গেছে বলে দাবি করছেন দেবাশিস দা। আরও ডিটেলস আসলে আমরা বুঝতে পারবো। শিবাজি দা, এই যে পরিযায়ী শ্রমিক, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা ভোট দিতে আসলেন ট্রেনে করে, বাসে করে, গুজরাট থেকে, অন্ধ্র থেকে, তামিলনাড়ু থেকে, ব্যাঙ্গালোর থেকে, উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে, নয়ডা থেকে, এই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, তাহলে তারা কি পরিকল্পিতভাবে এসে বিজেপিকে ভোট দিয়ে চলে গেলেন? কারণ পরিযায়ী শ্রমিকরা যারা এসছিলেন তাদের বিরাট যে যাতায়াতের ব্যবস্থা, সেটা যদি আমরা ভালোভাবে খোঁজ নিই কারা করেছিল, সেটা যদি দেখা যাবে উত্তর ভারত, দিল্লি অ্যারাউন্ডে যেসব জায়গা, দিল্লি, এদিকে গুড়গাঁও, এদিকে নয়ডা, এই এন্টায়ার জায়গা থেকে বিরাট সংখ্যক যে মানুষ যারা এসছিলেন তাদের অনেকেই বলেছেন যে আমাদের টিকিটের ব্যবস্থা, বাসের ব্যবস্থা হয়ে গেছে। তো এই রকম যে জায়গায় কিছু কিছু জায়গায় তারা ভাড়া দিয়ে এসছেন, কিন্তু একটা ব্যাপার আছে, তারা প্রত্যেকে থাকতে যাবেন, আবার কাজ করতে যাবেন ওই জায়গাতে। সুতরাং সেই জায়গাটা থেকেও কিন্তু তাদের মধ্যে অনেকে তারা এসছিলেন। এমনকি একটা কথা আমি শুনেছিলাম যে কোচবিহার স্টেশনে যখন তারা নামছেন, অনেক পরিযায়ী শ্রমিক তারা নেমেই জয় শ্রীরাম বলেছেন। তো সুতরাং একটা ইন্ডিকেশন ছিল। কিন্তু আমাদের অনেকেরই ধারণা ছিল, যেহেতু পরিযায়ী শ্রমিকদের মধ্যে এত কষ্ট করে তারা এখানে এসছেন এবং প্রচুর নাম তাদের মধ্যে, বিশেষ করে অল্প সংখ্যক যারা মুসলিম যারা, তাদের বাড়ির যেহেতু অনেকের নাম কাটা গেছে, তাদের ভোটটা হয়তো যাবে বিজেপির বিরুদ্ধে যাবে, কিন্তু সেই ভোটটা বিজেপির বিরুদ্ধে যায়নি। কৃষাণু, তৃণমূলকে গ্রাম তো ধাক্কা দিয়েইছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূলকে মেজর ধাক্কা দিয়েছে শহুরে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়। এর কারণটা কি? না, এটা তো আমরা 2024-এও দেখেছিলাম যে কলকাতার অনেকগুলো ওয়ার্ডে আমাদের অনেক ডেফিসিট ছিল, এমনকি 2টো বিধানসভাতেও আমাদের ডেফিসিট ছিল। তো সুতরাং এইটা নতুন কিছু নয়। আমরা শহরের মানুষের মন জয় করতে বা আমাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ শহরে যারা, বিশেষ করে সিটি ডুয়েলার্স যাদের বলি আমরা, উচ্চবিত্ত শিক্ষিত, তো সেই মানুষজন, মিডিল ক্লাস বাঙালি, সেটা গ্রহণ করেনি, বিজেপিকে আমাদের থেকে বেশি গ্রহণ করেছে। তো সেই জন্যে ওটা ওদের পক্ষে গেছে। কিন্তু আমি বলি, মুসলমান ভোট নিয়ে যেহেতু কথা হচ্ছিল, শুধু পার্বত্য পশ্চিমের উত্তরের জেলাগুলো নয়, বীরভূমেরও আজকে যে রেজাল্ট আমি দেখছি, সেই বীরভূমেও তার মানে অনেক মুসলিম ভোট বিজেপিতে না গেলে এই রেজাল্ট। বীরভূমের সাবোটাজও একটা বড় কারণ। আমার যেটা খবর আছে, আমার কাছে যা খবর এসছে, তাতে বীরভূমে কেষ্ট এবং কাজল, এই দুজনের মধ্যে প্রবল রেষারেষি, গ্রুপিজম, এবং সব থেকে বড় কথা, তৃণমূল যে 74 জন নতুন ক্যান্ডিডেট দিয়েছিল 74টা সিটে, ভীষণ ইম্পর্টেন্ট। সেই 74টাতে যে প্রত্যেকটা নতুন ক্যান্ডিডেট হেরেছে, বেশিরভাগ। আমার কাছে এখনো একটা দুটো এখনো পুরো রেজাল্ট বেরোয়নি, আমার বলা ঠিক নয় এখন, কিন্তু বেশিরভাগ সিটে সমস্ত নতুন ক্যান্ডিডেট হেরে গেছে। এটা কত বড় কারণ? না, আগের বারের নিরিখে আমাদের 215টা থেকে যদি 78টা হয়, তাহলে তো অনেকেও হেরে গেছে, নতুন পুরনো অনেকেও হেরে গেছে। তো মাল্টি টার্ম যারা এমএলএ তারাও হেরে গেছে। তো সুতরাং এটা এখনো অবধি, বলো, এটা বিশ্লেষণের প্রয়োজন আছে। না, এইটা যেটাই বলছি যে আইপ্যাকের পরামর্শে বা কার জন্য এটা হয়েছে জানি না, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ইন্টারভেনশনের জন্য, এই যে একটা বড় জায়গা, এটার কিন্তু একটা বড় মূল্য চোকাতে হয়েছে। বলে ধরা যাক অশোক মজুমদারের ক্ষেত্রে, অসিত মজুমদারের ক্ষেত্রে,
যারা সব সিটিং অনেক দিনকার অসিত MLA। মজুমদার, দাঁতনে বিক্রম প্রধান, রাজগঞ্জে একদম, ভদ্রলোকের নাম একদম, ভুলে যাচ্ছি, একদম। খগেশ্বর রায়, বহু ক্ষেত্রে আছে। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই, যেটা এর আগে বলছিলেন যে বলছিল যে কৃষাণু, যে শহরের যারা উচ্চবিত্ত অ্যাসপিরেশনাল যারা হতে চায়, আরও বেশি SIP-তে লাগাতে চায় পয়সা, যারা একটা নিওলিবারাল অর্থনীতিতে সুযোগ নিতে চায়, তাদের কথা বুঝলাম। কেন বস্তিবাসী যারা রয়েছে সেখান থেকে ভোটটা অন্যরকম হলো, একদম, সেটাও বোঝা। আরেকটা জিনিস বলার বিষয়, দেবাশিস, আমি আসছি অজিত স্যারের কাছে। দেবাশিস দা, ভাড়াটে সৈন্য, আইপ্যাকের মতো ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জেতা যায় না। এরা প্রচারের কাজে লাগতে পারে, এরা অন্যান্য কাজে লাগতে পারে, কিন্তু এদের ক্ষেত্রেও বহু ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ হচ্ছিল, টাকা নিয়ে পয়সা নিয়ে তারা ক্যান্ডিডেট ঠিক করেছিল, এরকম অভিযোগও উঠছিল। না, আমাদের না রাজ্যের রাজনীতির সংস্কৃতিটা সাংঘাতিকভাবে দুটো মাত্র কথা বলছি, 11-র পর পাল্টে গেল। একটা দেখলাম পঞ্চায়েত থেকে লোকসভা পর্যন্ত মানুষের ভোট নিয়ে কোনো প্রার্থী জিতে আসার পর তারপর কিছুতেই সে তার নিজের দলে থাকতে পারে না, তাকে পতাকা ধরতে হয় অনুপ্রেরণায় এবং উন্নয়নের ভাসবার জন্য। এটা একটা ভীষণ খারাপ রাজনীতিতে প্রশ্রয় পেয়েছে 15 বছর ধরে, তার একটা টোটাল রিজেকশন হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে এই যে আইপ্যাকের কথা বললে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু কোনো দলীয় অবস্থান থেকে নয়। বারবার করে আমাদের রাজ্যে একটা একেবারে কর্পোরেট হাউস, সে যেরকমভাবে রাজ্যের গভীর রাজনৈতিক চর্চার মধ্যে জড়িয়ে পড়লো এবং তার সাথে সাথে শাসক দলেরই মানুষজনের কাছ থেকে যে অভিযোগগুলো উঠে আসলো, টাকা পয়সার অভিযোগ, এই প্রার্থী নির্বাচন করা থেকে শুরু, এগুলো আমরা কেউ জানি না, কিন্তু কথাগুলো উঠলো। তা বিষয়টা হচ্ছে যে যদি কিচ্ছু না হয় তাহলে এই সংস্থা সম্পর্কে কথাগুলো আমাদের সমাজে রাজনীতির চর্চার মধ্যে উঠলো কেন? এটা কোথাও বারবার করে বুঝতে হবে, রাজনীতিটা কিন্তু ত্যাগ তিতিক্ষা মানুষের কল্যাণে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার পেছনে কিন্তু কখনো কর্পোরেট অবজেক্টিভ থাকা উচিত না। আগামী দিনে নিশ্চিতভাবে বিজেপি কীভাবে চালায় সে আলোচনা নিশ্চয়ই হবে, কিন্তু যে ধরনের শাসনকাল আমরা এখানে লক্ষ্য করেছি, এটা পশ্চিমবঙ্গের রাজনীতির যে গুণমান সেখানে কিন্তু এটা সাংঘাতিকভাবে অ্যাডভান্সলি এফেক্ট করেছে। কোথাও এটা হয়তো বুমেরাং হয়েছে, একদম। তারপর আমরা আলোচনা করব। অজিতেশ, আপনাদের নেতা অধীর চৌধুরী বহরমপুর থেকে লড়ছিলেন, বহরমপুরে তিনি হেরে গেছেন এর আগের লোকসভা নির্বাচনে, এবার বিধানসভাতেও তিনি হারলেন। অধীর চৌধুরীর মতো হেভিওয়েট নেতা নিজের আসন রাখতে পারলেন না। আগামী দিনে এ রাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ কি? আগামী দিনে আমি বলতে পারি কংগ্রেসের ভবিষ্যৎ খুব ভালোই হবে। কেন, এবার যেই ম্যান্ডেটটা এসছে একটা ন্যাশনাল পার্টিকে, এটা আপনি বললেন 1977-এর পরে এবার একটা সরকার হবে যেটা কেন্দ্রে আছে, এমন একটা ন্যাশনাল পার্টিকে এসছে, যেই ন্যাশনাল পার্টি, যে মমতা ব্যানার্জি কথা বলতেন কি বিজেপিকে রুখতে গেলে টিএমসিকে আনতে হবে, এটা পশ্চিমবাংলায় কিন্তু জনগণ বুঝে গেছে কি বিজেপিকে যদি সত্যিকারে আটকাতে হয় তাহলে কিন্তু কংগ্রেস ছাড়া বিকল্প নেই। তার মানে কেন, আপনি আপনাকে তো বলছেন ন্যাশনালি দলের তৃণমূলের লোকেরা গিয়ে আবার কংগ্রেসে ভিড়বে? দেখুন, অর্ধেকের বেশি তো 10-15 দিনের মধ্যেই ওয়াশিং মেশিনে চলে যাবে, যে ওয়াশিং মেশিনটা বিজেপি পার্টি অফিসে রাখা আছে। আর তারপর বিজেপি নেবে কিনা সেটা সায়ন্তন উত্তর দিতে পারবে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই উনি বলবেন, কিন্তু এবার প্রয়োজন নেই কারণ। কেউ যদি যেতে চায়, হয়তো আমার মনে হয় না না নেওয়ার ওনাদের কাছে কোনো কারণ আছে, তো ওনারা ওই ওয়াশিং মেশিনে যাবেন। তারপর যেই লটটা বেঁচে থাকবে সেই লটটা কিন্তু তৃণমূলে কোনো মতেই সার্ভাইভ করতে পারবে একদম। না। কৃষাণু, আমার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন, মুসলিম ভোট ভাগ হয়ে গেছে আমরা পরিষ্কার বুঝতে পারছি, হিন্দু ভোট কনসলিডেট হয়েছে এটাও আমরা বুঝতে পারছি, যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে তৃণমূলের একটা বড় সলিড ভোট ব্যাংক ছিল মহিলা ভোট, যারা 1,500 টাকার উপভোক্তা, যাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, কন্যাশ্রী দেওয়া হয়েছে, নানা রকমের ভাতা দেওয়া হয়েছিল। এই মহিলাদের ভোট 2021, 2024 এবং তার আগে তো বটেই তৃণমূলকে ব্যাপকভাবে জিতিয়েছে। কোথায় গেল এই মহিলা ভোটটা? না, কোথায় গেল থেকে বড় কথা হচ্ছে, আমি একটা জিনিস বলি যে আমি তো অনেকগুলো পয়েন্টস আলোচনা করলাম, বললাম আরও পর্যালোচনার প্রয়োজন আছে, কিন্তু এর মধ্যে এসআইআর বা ইলেকশন কমিশনের কিছু কারসাজি, তাদের হাতযশ, তাদের প্রশাসনকে নিয়ন্ত্রণ এত বড় করা, mandate হাতযশে শুরু হয় না আমি তা বলিনি তো, ওই জন্য তো আমি প্রথমেই এটা উত্থাপন করতে পারতাম। আমি এত পরে কেন করছি, তার কারণ হচ্ছে এইগুলোও ফ্যাক্টর। এবং এরপরে বলি, আজকে ডায়মন্ড হারবার হোক, আজকে মংরাহাট পূর্ব, মংরাহাট পশ্চিম, কুলপি, রায়দিঘি, পাথর প্রতিমা, বাসন্তী, বর্ধমান উত্তর, সিতাই, আমাদের প্রার্থী জিতেও সেখানে সার্টিফিকেট পাচ্ছে না।
তো এরকম বিভিন্ন জায়গায় হয়েছে এবং তারপরে আমরা দেখেছি দুটোর পর যখন একটা রব উঠে গেছে তো অনেক জায়গাতেই আমাদের এজেন্ট ছিল না। এখন এটা তো সংস্কৃতি, কখনো এটা আমাদের ফেভারে গেছে হয়তো 5 বছর আগে বা 10 বছর আগে। তো সুতরাং মরা কান্না কাঁদতে আমি নেই, কিন্তু এটা ফ্যাক্ট যে এইটাও পুরোটাই যে ম্যান্ডেট তাও না। যেভাবে আমি বিভিন্ন এলাকার যে মার্জিন দেখছি, যেই লিড বিজেপি অর্জন করছে সেটা পুরোটাই মানুষের ভোটে যদি হয়ে থাকে আমি নিশ্চয়ই সেটা গণতান্ত্রিকভাবে মেনে নিচ্ছি। কিন্তু এর পেছনে ইলেকশন কমিশনের যেটা অন্যান্য রাজ্যতে অভিযোগ হয় সেটার কতটা হাতযশ আছে আমি জানি না, তবে সন্দেহ হয়। সায়ন্তন, এই যে মহিলা ভোটের কথা আমি বললাম, তৃণমূলের 1,500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের বদলে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডারের কথা ঘোষণা করেছো, এটা কতটা প্রভাব ফেলেছে ভোটে? না দেখুন, পশ্চিমবঙ্গ দরিদ্র রাজ্য, এখানে আমাদের আর্থিক সাহায্য দিতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটা অন্যায় করেছেন বর্তমান সরকার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে এক প্রকার ভাতাজীবী করে দিয়েছে। মানে আমার কোনো রোজগার নেই, আমি 1,500 টাকা পাবো, এইটা আমরা বলেছি যে এইভাবে তো চলতে পারেন একটা রাজ্য। তার জন্য এই ভাতার রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে। 1,500 টাকার যুবশ্রী, যে 1,500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোট নিয়ে নেব, এই যে ব্যাপারটা, এটা সরকারের অ্যাচিভমেন্ট নয়, এটা সরকারের রেসপন্সিবিলিটি। সরকারের অ্যাচিভমেন্ট কি আছে? অ্যাচিভমেন্ট হচ্ছে সে কতগুলো ব্রিজ তৈরি করলো, কতগুলো ফ্যাক্টরি তৈরি করলো, কত মানুষের এখানে নিরাপত্তা দিল, এগুলো হচ্ছে অ্যাচিভমেন্ট। কিন্তু গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের সরকার দুর্ভাগ্যজনকভাবে এই নির্বাচন প্রচারে একটা অ্যাচিভমেন্ট করতে পারেনি। আমি আপনার স্টুডিওতে এসে যখন বলেছি তখন তৃণমূলের কোনো মুখপাত্র বলতে পারেনি এটা আমাদের অ্যাচিভমেন্ট, এটা আমরা করেছি। তারা খালি লক্ষ্মীর ভাণ্ডার 1,500, যুবশ্রী 1,500, রূপশ্রী এইগুলো বলেছে। এগুলোতে মানুষ আর ভবি বলবার নয়, হয়ে গেছে দুটো নির্বাচন, আর তারা সহ্য করবেন না। শিবাজিদা, মুসলিম ভোট তৃণমূল ধরে রাখতে পারেনি, এটা স্পষ্ট। তার কারণ আমরা যদি দেখি, মুর্শিদাবাদের মতো মুসলিম প্রধান জেলায় বিজেপি 8টি আসন পেয়েছে, যেটা বিজেপি নিজেরাও স্বপ্নেও ভাবতে পারেনি। এটা কিভাবে সম্ভব হলো? 1, 2, অঙ্গবঙ্গ কলিঙ্গ বিজেপির স্বপ্ন ছিল, সেটা সত্যি হয়ে গেল, এবার কি? না, প্রথম কথা হচ্ছে যে মুসলমান ভোট যেটা ভাগ হয়েছে, যেটা হয়েছে মুসলিমরা না কনফিউজড হয়েছে বিশ্ব। এখানে যে একটা তৃণমূলের ন্যারেটিভ রয়েছে যে তোমরা আমাদের কাছে এসো, তোমাদের প্রোটেকশন দেবো, অন্যদিকে একটা বাবরি মসজিদ হচ্ছে, এটা একটা পজিটিভলি আমরা এটা করছি, এটা হুমায়ুনের দল বলছে, কোথাও MIM রয়েছে, কোথাও কংগ্রেস রয়েছে। সুতরাং মুসলিম ভোট বিশেষ করে এই যখন এই অর্থে কোট আনকোট যখন প্রত্যেকে ভোট দিয়েছে এই রকম জায়গায়, মুসলিমরা যখন কনফিউজড হচ্ছে তখন একটা সেকশন এমনকি বিজেপিকেও হয়তো ভোট দিয়েছে। এই জায়গাটা থেকে আমাদের বুঝতে হবে যে মুসলিম ভোটটা ফ্র্যাকচার্ড হয়ে গেছে এবং তারা কনফিউজডও রয়েছে। মুসলিমরা কিন্তু কনফিউজড, তারা একদম এন ব্লক ভোট করা যে আগের ট্রেন্ড ছিল তার থেকে সরে গেছে। দ্বিতীয় যেটা কথা তুমি বললে সেটা হচ্ছে অঙ্গবঙ্গ কলিঙ্গ, যে জায়গাটায় আগে বলা হতো মহারাষ্ট্রে বা মহাভারতে যেটা বলা হয়েছে অঙ্গবঙ্গ কলিঙ্গ, অঙ্গের ছিলেন রাজা ছিলেন কর্ণ, এবং আমরা জানি অত্যন্ত অশোকের যে বিজয়, কলিঙ্গ বিজয়, এবং বঙ্গ নিয়ে তো অনেক রকম কথাবার্তা রয়েছে শশাঙ্ক থেকে এতদিনে। আমাদের যেটা এইটা একসঙ্গে জুড়ে দিয়ে এই যে পুরনো স্মৃতি অঙ্গবঙ্গ কলিঙ্গ যখন বলছে বিজেপি, বরঞ্চ বাংলার সঙ্গে অনেক বেশি উড়িষ্যার থেকেও যোগাযোগ ছিল আসামে, কেননা ওই পূর্ববঙ্গ দিয়ে খুব কাছাকাছি একটা গ্রেটার বাংলার একটা বড় ছিল। কিন্তু অঙ্গবঙ্গ কলিঙ্গকে যদি আজকে আমি জুড়ে দিই তাহলে অনেকটা আমাদের মহাভারতের স্মৃতি, পুরনো স্মৃতি যে একসঙ্গে আমরা রয়েছি, এবং এটা জয় করা মানে আসলে প্রেসিডেন্সি ডিভিশন। পুরনো যে আমলের যে যখন এই 1911 সালে 12 সালে প্রথম ভাগ হয়ে যায়, বিহার বেরিয়ে যায়, তারপরে 36 সালে উড়িষ্যা বেরিয়ে যায়, এই যে পুরনো যে আমাদের ইউনিট প্রেসিডেন্সি ডিভিশন, সেটাকে নিয়ে আসা, যেটাকে জয় করেই কিন্তু আসলে ইংরেজরা সারা ভারতবর্ষে গেছিল। এবং এই জায়গা তাদের মধ্যে অনেকগুলি সম্ভাবনা আছে, তার মধ্যে খনি আছে, তার মধ্যে সাগর রয়েছে, এবং তার মধ্যে ম্যান পাওয়ার রয়েছে। এই জায়গাটাকে জয় করতে চাইছো সেই ইংরেজ আমলের পর আবার অঙ্গবঙ্গ কলিঙ্গের শাসন কোন একটা একদলীয় সরকার, সেই দিওয়ানি সায়ন্তন। আমি শিবাজিদার একটা কথা একটু কন্ট্রাডিক্ট করব। মুসলমান সমাজ কিন্তু একটা জিনিস বুঝতে শিখেছে যে তৃণমূল যে অত্যাচার করেছে, শুধু হিন্দুদের ওপর অত্যাচার করেছে এমন তো নয়, আর্থিকভাবে মুসলমানরাও আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চিটফান্ডে টাকা রেখে ক্ষতিগ্রস্ত মুসলমান সমাজও হয়েছে। এই যে বারবার প্রতারণার শিকার আর চিরকাল বিজেপির জুজু দেখিয়ে আমাদের ভোট দাও না তো বিজেপি এসে যাবে, আমাদের ভোট দাও তো বিজেপি এসে যাবে, এই যে জুজুর রাজনীতি, এই রাজনীতি কিন্তু আর মুসলমানরা বিশ্বাস করতে রাজি নয়। বহু ক্ষেত্রে হতে পারে কোথাও হয়তো হুমায়ুন কবির ভোট টেনেছেন বা অন্য কেউ টেনেছেন, কিন্তু 8টা সিট যে মুর্শিদাবাদে বেরিয়েছে, আমার হিসাবে বিজেপির 4টে সিট তো নয় বেরোতে পারে। মুর্শিদাবাদ, বড়োয়া, তোমার বড়োয়া, কাঁদি, বহরমপুর এবং কাঁদি, মুর্শিদাবাদ, বহরমপুর, হ্যাঁ, এই এই 4টে চারটে বেরোতে আসন পারতো। এমন আছে, এই 4টে আসন আপনি শুধু হিন্দুদের ভোটে জিততে পারবেন। Exactly. বাকি 4টি আসন আপনি মুসলমান ভোট না পেলে জিততে পারবেন না। বিজেপিকে ওখানে মুসলমানরাও ভোট দিয়েছে আসলে, তবে জিতেছে। কিষাণু, দেখো, প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের গুটি কয়েক রাজ্যের মধ্যে যে অতিরিক্ত রাজস্ব কেন্দ্রকে দেয়, আমরা 100 টাকা রাজস্বর মধ্যে 90 টাকা ফেরত পাই, 89 টাকা ফেরত পাই, 11 টাকা পশ্চিমবাংলা কেন্দ্রকে দেয়, যেটা দক্ষিণের রাজ্যগুলো প্রাইমারিলি পায়, উত্তরের কোনো রাজ্য নয়। বিহার 100 টাকার বিনিময় কিন্তু প্রায় 1100 টাকা পায়, উত্তরপ্রদেশ প্রায় 350-400 টাকা পায়। তো সুতরাং বাংলা কখনো দরিদ্র রাজ্যের মধ্যে পড়ে না। হ্যাঁ, নিশ্চয়ই অন্যান্য অসমতা বা অন্যান্য জায়গায় কিছু ত্রুটি বা অন্যান্য জায়গায় অভাব নিশ্চয়ই আছে, কিন্তু আমি আবার বলছি যে এই এবার ডেলিভারি যখন তারা করবে, তাদেরকে দেখব যে তারা এত যে স্বাস্থ্যসাথী, আগে বামফ্রন্ট সরকার যখন যায় তো স্বাস্থ্য বাজেট রাজ্যের ছিল 600 কোটি টাকা, আজকের দিনে সেটা 22,000 কোটি টাকা, যেখানে কেন্দ্রের হেলথ বাজেট হচ্ছে 85,000 কোটি টাকা। আমরা একটা অঙ্গরাজ্যতে উইথ লিমিটেড ফিনান্সিয়াল মানে ইন্ডিপেন্ডেন্স আমরা 22,000 কোটি টাকা খরচা করছি। একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার পলিসি চালাচ্ছিলাম এতদিন, স্বাস্থ্যসাথী, যেটা কিন্তু আয়ুষ্মান ভারত নয়। এবং আয়ুষ্মান ভারতের একটা বড় স্ক্যাম ধরা পড়েছে বিজেপি শাসিত রাজ্যতে। আর চিটফান্ড, ভারতবর্ষে ইদানিং গত 20 বছরের সব থেকে বড় চিটফান্ড স্ক্যাম ক্রাউন চিটফান্ড স্ক্যাম, যেটা প্রায় 25,000 কোটি টাকা, যেটা পশ্চিমবাংলাতে হয়নি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানাতে হয়েছে। আমি সায়ন্তার কাছে আসবো। একটা কথা বলুন বলুন। আসলে তুমি শুরুতে আমাকে প্রশ্নটা করেছিলে, কিন্তু আমি আজকের দিনটাকে বলতে গিয়ে একদম অন্য ধারায় কথা বলছি। তোমার প্রশ্নটা আমাদের একটু ক্রিটিক্যালি করেছিলে এবং স্বাভাবিকভাবে যে বলেছি যে দিনের শেষে বামেদের কি দাঁড়ালো, এটা দিয়ে তুমি আমাকে শুরু করেছিলে। তো আমি তৃণমূলের অবক্ষয় বলেছি, সেটা পয়েন্ট না। বামেদের কাছে আজকের দিনটা কিন্তু বা এই নির্বাচনী লড়াইটা অত্যন্ত উল্লেখযোগ্য দুটো কারণে। এক, ভবিষ্যতে বিজেপির বিকল্প না 2011-র পর এই প্রথম বামপন্থী দল একটা নির্বাচনে অংশগ্রহণ করলো, যেখানে কাটিং অ্যাক্রস সিটস ইয়াং পপুলেশন, ইয়াং কমরেড তারা পার্টিসিপেট করেছে। এবং পুরো তথ্য আসলে জানা যাবে কম করে 25 থেকে 35টা মতন আসন এই আজকে ফলাফল তৈরি হয়েছে, যেখানে বামেরা উল্লেখযোগ্যভাবে ভোট পাওয়ার জন্য কিন্তু কখনো সেটা বিজেপি জিতেছে, কখনো সেটা আমার তৃণমূল কাছে জিতেছে। স্ট্যাটিস্টিক্স আছে। দীপশিতা ধর 28,691 ভোট পেয়েছেন, এখানে 17,000 ভোটে জিতেছে। এক্স্যাক্টলি। কলতান দাশগুপ্ত 15,000 ভোট পেয়েছে। মীনাক্ষী মুখার্জি 44,546 ভোট পেয়েছে। হ্যাঁ, আমি একটা রেঞ্জ বলছি, 25 থেকে 35টা আসন আছে যেখানে আজকে বিজেপি বা তৃণমূল জিতেছে, সেখানে কিন্তু বামের ওই একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ ভোট নিয়েছে। এর ফলে আগামী দিনে এই যে একটা সমস্যা ছিল বামপন্থী লড়াইয়ের ক্ষেত্রে, যে বিজেপি না কংগ্রেস না দুজনকে একসাথে, মানে বিজেপি না তৃণমূল না দুজনকে একসাথে, আজকের এই লড়াইয়ের পর একটা পরিষ্কার চেহারা তৈরি হবে যে এই রাজ্যে মতাদর্শগতভাবে এবং জাতীয় স্তরে যে নীতিগুলো গ্রহণ করা হচ্ছে। একটা শুধু উদাহরণ দিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধরো এই কথাটা বামেরা ছাড়া কে বলবে যে নির্বাচনটা হয়ে যাওয়ার সাথে সাথে সিএনজি গ্যাসের দাম এবং এমনি গ্যাসের সিলিন্ডারের দাম যে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেল, এবং এই মুহূর্তে একটা আলোচনা চলছে এই ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পর পেট্রোল ডিজেল এগুলোর দাম বাড়বে। এই জায়গায় তো এই বিষয়ে প্রতিবাদটা করবার জন্য তো স্বাভাবিকভাবে বামপন্থী একমাত্র রাজনৈতিক অবস্থান। সুতরাং আগামী দিনে বামপন্থীদের সেই জায়গায় দাঁড়িয়ে সরাসরি রাজনৈতিক চর্চা করতে সুবিধা হবে। এই যে আজকে নরেন্দ্র মোদী তার দীর্ঘ ভাষণ দিলেন, প্রধানমন্ত্রী তিনি বললেন যে বদল হয়ে গেছে, বদলা নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের আক্রমণ হচ্ছে। বিজেপি আগামী দিনে কি ভাবছে এটা নিয়ে? বিশ্বদা, আপনার চ্যানেলের মাধ্যমে আমি বিজেপির সমস্ত কার্যকর্তা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই
যারা এই ধরনের কাজ করছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকছেন, তারা অনভিপ্রেত আচরণ করছেন। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যখন বার্তা দিয়েছেন, গতকাল আমাদের রাজ্য সভাপতিও একই বার্তা দিয়েছেন যে আমরা কোনো হিংসার সঙ্গে যুক্ত হব না। কারুর যদি কোনো বিষয় থাকে সেটা নতুন যে প্রশাসন আসবে তাদের কাছে বলুন, তাদের কাছে কমপ্লেন করুন, কিন্তু বিজেপির কোনো কর্মী প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনোভাবে হিংসার সঙ্গে যেন যুক্ত না থাকে। যারা এই ধরনের আচরণ করেছেন, যদি করে থাকেন, অনেকে উৎসাহিত হয়ে অনেক কিছু করছেন, উৎসাহ দেখানো ভালো, আনন্দ করুন, উৎসব করুন, কিন্তু আপনার আচরণের কারণে কারুর যেন কোনো ক্ষতি না হয়। তৃণমূল কংগ্রেস অনেক অপরাধ করেছে, 21 সালের পরে আমাদের বহু কর্মী মারা গেছে, অনেক মহিলার ওপর আক্রমণ হয়েছে, ঠিক আছে, তার বিচার হবে, কিন্তু তার পরিবর্তে আমরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মানুষ, প্রত্যেকেই সহনাগরিক। তার জন্য আপনার চ্যানেলের মাধ্যমে আমি এই বার্তা স্পষ্টভাবে দিতে চাই, এটা কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য সভাপতির নির্দেশ, বিজেপির কোনো কর্মী কার্যকর্তা এই ধরনের কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেন যুক্ত না থাকে। আপনাকে আমার শেষ প্রশ্ন, বিপুল ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাদের প্রচুর নেতা, নামী নেতা জিতেছেন, বহু অনামী নেতা জিতেছেন, যাদের আমরা চিনি না, নামই শুনিনি, বহু নেতা জিতেছেন। মুখ্যমন্ত্রী কি শুভেন্দু অধিকারী? এ তো আমার পক্ষে বলা সম্ভব নয়, এ তো যারা বিধায়করা এবং পার্টির পার্লামেন্টারি বোর্ড তৈরি করবেন। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বলা খুব সহজ, আমাদের ক্ষেত্রে বলা কঠিন। এখন শুভেন্দু অধিকারী অবশ্যই প্রথম সারির একটি নাম, যিনি অবশ্যই হতে পারেন, তার সম্ভাবনা প্রবল, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত পার্টির পার্লামেন্টারি বোর্ড বিধায়কদের মতামত নিয়ে নেবেন, এটা পার্টির পদ্ধতি। সেই পদ্ধতিতে 2-3 দিনের মধ্যেই তো ঘোষণা হবে। আগে তো ইনি ইস্তফা দিন, এখনও তো ইস্তফা দিয়েছেন বলে আমি শুনিনি। না, এটা তো নিয়মেই চলে আসবে। সরকার করতে রাজ্যপাল নতুন দলনেতা, পরিষদীয় যিনি দলনেতা নির্বাচিত হবেন তাকে ডাকবেন, তারপর তো সরকার গড়ার দিনক্ষণ নিশ্চয়ই আপনাদের এখনও ঠিক হয়নি। তো আমরা আমাদের এই আলোচনা চালিয়ে যাব। আগামী দিনে কিভাবে সরকার তৈরি হবে, কিভাবে সেই গভর্নমেন্ট কাজ করবে, আমরা নিশ্চয়ই তা নিয়ে আলোচনা করব। তবে আজকের দিনের জন্য এটুকু বলাই যায় যে 2016 সালে যে দলটি মাত্র 3টি বিধায়ক নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রবেশ করেছিল, আজ 10 বছরের মধ্যে বিপুল পরিমাণে জনাদেশ নিয়ে 48% ভোট নিয়ে, 6%-এর পার্টি 48% ভোট নিয়ে পশ্চিমবঙ্গের মসনদে এসছে। নজিরবিহীন ঘটনা। পঞ্চায়েতে কোনো সাফল্য নেই, পুরসভায় কোনো সাফল্য নেই, কিন্তু বাংলার মসনদে কোনো সাফল্য, এই ধরনের কোনো সাফল্য ছাড়া, বহু বুথে এজেন্ট ছাড়া, মানুষের ভোটে শুধুমাত্র এই সরকার, নতুন সরকার তৈরি হতে যাচ্ছে। নতুন সরকারকে আমাদের অনেক অনেক অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আসার জন্য ধন্যবাদ।